এখানে আজকের এই অনুষ্ঠানে আমাদের সভাপতিত্ব করছেন আমাদের মাননীয় বিসি এবং উপস্থিত আছেন আমাদের ডক্টর কাজীউদ্দিন মোহাম্মদ, ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ, প্রভিসি সাহেব, ডক্টর শাহাদত সাহেব, বিজয় রেজা চৌধুরী এবং আমাদের ডক্টর হুমায়ুন সাহেব আর শাকির আলম শোক, আমাদের এই আখতার সাহেব সহ আমার পেছনে রেজিস্ট্রার সাহেব, ডক্টর হাফিজ সাহেব, আমাদের ডাইরেক্টর অ্যাকাউন্ট এবং মাহি আর আমার ইফতেখার সরোয়ার সহ আমার সামনে অনেক সিনিয়র প্রফেসরবৃন্দ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত রয়েছেন। আমি কোনো হামদোসনা করিনি আজকে, কারণ হামদোসনা তো অনেক হয়েছে। হামদা বাড়ি তাহলা পড়া হয়েছে, আই রাতে পাকে বেছো আই খালিকে বরায়া বেজিদ দুরিদ হামতা আলম কো হে সাজায়া, পড়া হয়েছে না? কুর্রাত নূর আফসা আজরামে হে শব্দ রক্ষা, আমার আব্বা। আবার নাত রসুল পড়া হয়েছে, সুকুনে কলবে মুগতার রাহাতে দিলদাদ গা তুম হো नहोते तुम नहोती खिलकते अर्दो समा हरगिज मुरादे हर दो आलम बायसे कौनो मका तुम हो। সুন্দরভাবে পড়া হয়েছে, একটা বাংলায় পড়া হয়েছে আবেগময়। সেজন্য কাফিয়াতে যেরকম আউযু বিসমিল্লাহ পড়া হইলে হৃদয় হৃদয় আছে, আমাদেরও হৃদয় হৃদয় আছে। হ্যাঁ, আবার এটা কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিহামদিল্লাহি আও বিল বাসমালা ফাহুয়া আখতাউ। যে কোনো বিষয়, যে কোনো টপিক যদি আমরা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ পড়ে না পড়ি তাহলে এটা নাকিস থেকে যায়, অর্ধেক থেকে যায়। সেজন্য এটা মনে মনে পড়ি অথবা স্পষ্টভাবে পড়ি, মোনাজাত এইভাবে করি অথবা এইভাবে করি, মনে মনে করতে হবে সব কিছু। আমিও বিচ্ছিন্নভাবে কথা বলবো, কিছু নরম কিছু শক্ত, কিন্তু আপনারা করবেন না, কারণ শিক্ষকদের সাথে এরকম মত বিনিময় হয়েছে কিনা আমার জানা নেই, হয়েছে অতীতে। তো আজকে অনেক শিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছেন, সবার সাথে আজকে আমাদের পরিচিতি করব। যদিও বা অনেক পুরাতন শিক্ষকদেরকে আমি আগে থেকে চিনি, 95 থেকে এখানে শিক্ষক আছেন কিছু কিছু, তাই না? ইয়ে আছে না কম্পিউটার সায়েন্সের কি নাম, শফিউল্লাহ সাহেব, বুড়া মানুষ, বুড়া সবের সব দাঁড়ান, বুড়া মানুষ 95 সিট থাকেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে অনেক প্রবীণ শিক্ষক আমার আমল থেকে কিছু কিছু শিক্ষক এরকম আছে, আর কিছু নিউ জেনারেশন। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সুন্দরভাবে আজকে উপস্থিত হয়েছেন এবং অনেকক্ষণ ধরে আপনারা এখানে বসে থাকছেন মা আসসাবরের জমিল, সুন্দর সবরের সাথে, ধৈর্যের সাথে। যদিও বা এই জমানায় আমাদের লোকজন ফার্মের মুরগির মতো হয়ে গেছে, আধা ঘন্টা দাঁড়ালে হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, কিন্তু ওই সময় প্রতিবাদ মৌলানা সিদ্দিক সাহেব ওয়াজ করলে 3-4 ঘন্টা বসে থাকতেন মানুষ। কিন্তু আমরাও সেটা অভ্যেস করতে হবে, কারণ যখন প্রশিক্ষণ এবং কর্মশালা হবে, মাঝে মাঝে বিরতি হবে, খাওয়া দাওয়া হবে, নামাজ হবে, কিন্তু লং টাইম দিয়ে হবে, লং টাইম হবে। যেমন আমাদের পার্লামেন্টে আমাদের চট্টগ্রাম বিভাগের সমস্ত মিনিস্টার্স এমপিদের সাথে আমাদের একটা কর্মশালা হয়েছে আগামী নির্বাচন, আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকাল 10টায় শুরু হয়েছে, বিকেল 7:30টায় শেষ হয়েছে। কয় ঘন্টা দেখেন? 9.5 ঘন্টা। খাওয়া দাওয়া হয়েছে, নামাজ পড়েছি, বাকি কোনো বিরতি নেই। এভাবে আমাদের এটা অভ্যস্ত করতে হবে, আমরা ছাত্র জীবনে এইভাবে করেছি। যাই হোক, আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা পরস্পর একজনকে একজন সহযোগিতা করব ভালো কাজে এবং খারাপ কাজে কোনো সহযোগিতা করব না। তা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমস্ত কল্যাণময় কাজ, ভালো কাজ, উন্নতির কাজ, সব দিক দিয়ে আমরা যে রকম কাজ করব আপনাদেরও করতে হবে যৌথভাবে। আমরা এবং আপনারা যৌথভাবে করলে কোরআন শরীফের এই আয়াতের তদবির এবং বাস্তবায়ন হবে।
তখন বিশ্ববিদ্যালয় এখলাসের সাথে নিষ্ঠার সাথে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। এরপরে আরেকটা কথা হলো যে এখানে আমি করোনা ভ্যাকসিনের বিষয় আসছে। আমাদের স্টুডেন্ট শিক্ষক করোনা ভ্যাকসিন নিয়ে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, প্রশাসন আমাকে জানাবেন, আমি স্পেশালি এগুলির ব্যবস্থা করব, কারণ সবাইকে ভ্যাকসিন দিতে হবে। কারণ আরেকটা নতুন করোনা আসতেছে, এই দুটি ভ্যাকসিনের কারণে হয়তো অনেক আমাদের এটা সেভ হতে পারে, তো সেজন্য এটাও দরকার। আর আমাদের বিসি মহোদয় অনেক সুন্দর বক্তৃতা দিয়েছেন। আমি বলছিলাম আপনার যত ইচ্ছা তখন এত বক্তৃতা, লম্বা বক্তৃতা দেন, কোনো অসুবিধা নেই। আমি সব কথা বিচ্ছিন্ন বলতেছি। আইএসের সৃষ্টি হওয়ার পর থেকে এরকম দাড়িওয়ালা বিষয় আপনারা দেখছেন? হাজারি সব পরে রাখছেন, আমি জানি। দাড়িওয়ালা বিষয় তো আর আসেনি না। মাহবুবুল্লাহ সাহেব দাঁড়িয়ে ছিল না, মোহাম্মদ সাহেব দাঁড়িয়ে ছিল না, আজহার ইসলাম সাহেব পরে রেখেছেন। ধার্মিক মানুষ ছিলেন উনি, একমাত্র দাড়িওয়ালা বিষয়। আমি দাড়িওয়ালা বিষয় কেন বললাম? ক্যাবিনেট মিটিংয়ে আনোয়ার ইসলাম সাহেব ক্যাবিনেট সচিব লম্বা দাড়ি, তো লম্বা দাড়ি হলে অনেকে সন্দেহ করে। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বললেন? দাড়ি এবং টুপিওয়ালাদেরকে আমি পছন্দ করি, দাড়ি এবং টুপিওয়ালাদেরকে আমরা পছন্দ করি। আপনারা যারা দাড়ি রাখেননি একটু বয়স হলে আস্তে আস্তে রাখবেন আর কি। এরকম একটা রেখে দিয়েছেন, আগে ছিল না। হ্যাঁ, আস্তে আস্তে রেখে দেবেন ইনশাআল্লাহ, সুন্নত, রসুলের সুন্নত। আমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে তাহলে একটা প্রতিষ্ঠান কামিয়াব হতে পারে না, একটা দেশ উন্নত হতে পারে না। স্বপ্ন দেখতে হবে না, স্বপ্ন দেখতে হবে, বিশাল বিশাল আমাদের প্রকল্প হাতে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2021 সালে স্বপ্ন দেখেছেন, 30 সাল 41 সাল স্বপ্নগুলো সব বাস্তবায়ন হচ্ছে না। বাংলাদেশের যে মেগা প্রকল্প, পুরো বাংলাদেশের যে চলমান এরকম মেগা প্রকল্প আমি কোথাও দেখি না আশেপাশের দেশে। কর্ণফুলীর টানেল তো দুটো হয়ে গেছে। যেদিন প্লেন অ্যাক্সিডেন্ট, আমি প্লেন অ্যাক্সিডেন্টে যে পড়ছিলাম সেদিন আবার ঘুরতে ঘুরতে টানেলও দেখা গেছে ভালো করে, দেখা গেছে। সেই প্লেনটা ঘুরতে ঘুরতে পটিয়া চলে যেত। সাতকানিয়ার মানুষরা বলছে আমরা কয়েকবার দেখেছি ঘুরতেছে, শুধু পটিয়া চলে যেত, তারপরে বল হারিয়ে রাওজান রাঙ্গুরিয়া। অনেক দোয়া পড়েছি, কিন্তু আমি শক্ত ছিলাম, একদম বিচলিত হইনি, শক্ত ছিলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, বড় বড় করে অনেক দোয়া পড়েছি। কিন্তু এয়ার হোস্টেস দেখতেছি সে কাঁপাকাঁপি শুরু করছে। ওখানে ক্যাপ্টেন থেকে অথবা পাইলট থেকে ফোন আসতেছে, ও টেলিফোনও নিতে পারতেছে না, এরকম হাত কাঁপতেছে, হাতে আবার তসবিও আছে। এয়ার হোস্টেস এরকম ভয় করলে অন্যরা কী করবে? কিন্তু আলহামদুলিল্লাহ আমি কোনো ভয় করি নেই। আমি ওই সময় হিসাব করছি আমার বয়স কত, আজকে তো মরে যাব। হ্যাঁ, আমার বয়স কত, আজকে তো মরে যাবো বোধহয়। তাই যেমন মনে হচ্ছে পাহাড়ে পড়ে যাবে, যখন গিয়ার কাজ করতেছে না, কম্পিউটার গিয়ার এবং হাতের গিয়ার একটাও কাজ করতেছে না, এবং গিয়ারটাকে এমন নাড়া দিচ্ছে পাইলট যেমন ট্রেনটা একদম কেঁপে পড়ে যাবে, এরকম মনে হচ্ছিল। এটা একটা আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এবং কীভাবে এই হাদসা থেকে রক্ষা পেলাম, এটা আল্লাহ তাআলার অলৌকিক মুজিজা ছাড়া আর কোনো কিছু নয়, আল্লাহ তাআলার রহমত ছাড়া আর কোনো কিছু নয়। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করছেন। প্লেনও কোনো আক্রান্ত হয়নি, একজন প্যাসেঞ্জার আক্রান্ত হয়নি, এবং চাকা ছাড়া নামছে প্লেন, চাকা ছাড়া ল্যান্ড করছে, এবং ফুয়েল শেষ করে ফেলছে। কারণ এটি নিয়ম হচ্ছে ফুয়েল শেষ করতে হবে, ফুয়েল শেষ না করলে নামার পরেও এটা আগুন ধরে যেতে পারে। তো সমস্ত আপনার দমকল বাহিনী সহ অ্যাম্বুলেন্স সব প্রস্তুত ছিল। মানে এবং আমার মামাতো ভাই এফতেহারের বড় ভাই সালাহুদ্দিন বাংলাদেশ বিমানের জিএম 12টা পর্যন্ত টাওয়ারে ছিলেন। সে আমাকে বলেছেন যে আমরাও হতাশ হয়ে গেছিলাম, কিন্তু আল্লাহ তাআলা অলৌকিকভাবে কীভাবে রক্ষা করেছেন। এবার এটা একটা আলামত আল্লাহ তাআলার, যে এটা সব কিছু আল্লাহ তাআলার হাত। বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে করোনা আক্রান্ত বাংলাদেশে কম। চিটাগাং আজকে একজনের আক্রান্ত নেই এবং একজনের মৃত্যু নেই। এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত বাংলাদেশের প্রতি। এটা সব সময় থাকে মতো আপনাদের আমাদেরকে সহযোগিতা করতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, দোয়া করতে হবে। এরপরে আমি হুমায়ুন সাহেব কথা শুনতে হবে, এখানে সাইড টক করবেন না, হ্যাঁ, বক্তৃতার সময় কথা শুনিয়ে। তো এখন যেমন আপনারা দুবাইয়ের শাসকের নাম শুনেছেন বোধহয়, মোহাম্মদ বিন রাশিদ আল মকতুম, দুবাইয়ের শাসক এবং
আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট। ওনার মতো ডাইনামিক ব্যক্তি আমি পুরো পৃথিবীতে দেখি নেই। একটা দুবাই এবং দুবাইয়ের উন্নয়ন অল্প সময়ে পৃথিবীর ইতিহাসে এরকম নেই। এবং দুবাইকে কীভাবে পরিকল্পনা করেছেন, কীভাবে উনি স্বপ্ন দেখেছেন যে খেজুর গাছের মতো যে সিটি সমুদ্র হয়েছে, ওখানে না ঢুকলে আপনারা বুঝতে পারবেন না। পৃথিবীর মানচিত্র নিয়ে যে সিটি, এবং দুবাইতে বুরুজ খলিফা, আরেকটা বুরুজ খলিফা সেটা আরও বেশি উঁচু বিল্ডিং হচ্ছে। যখন শুনেছেন ওয়ালিদ বিন তাল্লাল সৌদি আরবে লং একটা বিল্ডিং করতেছে, উনি ওটাকে খবর নিয়ে আরেকটা শুরু করে দিয়েছেন, কম্পিটিশন। এইভাবে তো দুবাই মোহাম্মদ বিন রাশেদ যে স্বপ্ন দেখেছেন, স্বপ্নগুলো আমার মনে হয় 85% বাস্তবায়ন হয়ে গেছে, ঠিক না? 85% তার স্বপ্ন দেখতে হবে, আইএসও নিয়ে স্বপ্ন দেখতে হবে। আপনারা ওনার একটা বই পড়বেন, পাবেন, আপনারা গুগলও পেতে পারেন, আমি আমার জানা নেই। বইয়ের নাম হচ্ছে রুইয়াতি। বইয়ের নাম কি? রুইয়াতি, আমার স্বপ্ন, আমার স্বপ্ন, আমার স্বপ্ন রুইয়াতি বইটি আপনারা পড়বেন। এই বইটি পড়লে আপনাদের মধ্যে এমন আগ্রহ সৃষ্টি হবে, মোহাম্মদ বিন রাশেদের নাম শুনলে মনে হয় ইসলাম বিরোধী এসেই, কিন্তু ওখানে সব কিছু ইসলামের মাপকাঠিতে উনি লিখেছেন, অদ্ভুতভাবে লিখেছেন। কীভাবে উনি স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের বাস্তবায়ন দুবাইতে উনি কীভাবে করেছেন। পৃথিবীর সেকেন্ড যেটা অ্যাওয়ার্ড কিং ফয়সালের পরে আল কোরআনুল কারীম অ্যাওয়ার্ড উনি সৃষ্টি করেছেন, যেটা শেখ আবুল হাসান নদভী পেয়েছেন, ডক্টর ইউসুফ কারজাভী পেয়েছেন, মুতাওয়াল্লি আশ-শাআরাওয়ী পেয়েছেন, শেখ জায়েদ বিন সুলতান আল নাহয়ান পেয়েছেন। এটার শেখ আবুল হাসান নদভীর সাথে আমি উপস্থিত ছিলাম। এটা আল কোরআনুল কারীম অ্যাওয়ার্ড 1 মিলিয়ন দিরহাম ছিল ওই সময়। 1 মিলিয়ন দিরহাম মানে প্রায় 2.5 কোটি টাকা। এটা কিং ফয়সাল অ্যাওয়ার্ড থেকে কম না। কিং ফয়সাল অ্যাওয়ার্ড অনেক সময় দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়, এটা ভাগ করে না, একসাথে দেওয়া হয়। তো এটা উনি তো সব ধরনের কাজ করেছেন। রুইয়াতি বইটা পড়বেন আমাদের শিক্ষক মণ্ডলীরা, পরে একটু আগামী 2-3 মাস চলার পরে এরকম মিটিং হলে আমি একটু মাঝে মধ্যে প্রশ্ন করবো রুইয়াতি কি পড়েছেন। এটা ইংলিশে পাবেন, বাংলায় পাবেন কিনা আমি জানি না, বিভিন্ন ভাষায় পাবেন। এটা একটা আমি বললাম। আরেকটা কথা হলো যে আমরা যে আইইউসির আমাদের দিনমোহর সাহেব বলেছেন অনেক ভবন হবে। চুনৌতিতে আমরা বাইতুল মুকদ্দাসের মতো হুবহু একটা মসজিদ করতেছি ফিলিস্তিন সরকারের সহযোগিতায়। অল্প কিছুদিনের মধ্যে ফিলিস্তিন এম্বাসেডর আমরা যাব চুনৌতিতে। চুনৌতিতে জুমা মসজিদ যেটাকে বলা হয়, এটা আপনারা দেখবেন হুবহু বাইতুল মুকদ্দাস। এভাবে আমরা রেডি করতেছি। 2 জন কনসালটেন্ট আসছেন, একজন লেবানন বৈরুত থেকে এম্বাসেডরকে আমি বেশি দেওয়ার জন্য বলছি, আরেকজন ডক্টর কিওয়ান যিনি আমাদের কনসালটেন্ট। আর এখানে আরও আপনাদের বিষয় নিয়ে আরও অনেক কথা আমি ইনশাআল্লাহ বলবো। আপনাদের সুযোগ সুবিধা আমরা কতটুকু বাড়াতে পারি এগুলো বলবো, কারণ আপনাদের বুঝতে হবে যে আমি 14 বছর আইইউসি সিন্ডিকেটের মেম্বার ছিলাম, বোর্ড অফ ট্রাস্টের সহ বিভিন্ন পর্ষদে আমি মেম্বার ছিলাম। মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেল। 2 বছর পরে আমি এবং দিনমোহর সাহেব সৌদি আরব এবং আরব আমিরাত গেছি, এবং আপনারা জানেন সৌদি আরব এবং আরব আমিরাতের সফর 2 বছর পরে যাওয়া সত্ত্বেও এমন সাকসেসফুল হয়েছে যে সাকসেসফুলের ইতিহাস বর্ণনা করার জন্যে ওয়াহিদুদ্দিন খানের মতো মেয়েরা এক সফর, হ্যাঁ, এটা আলাদা একটা এরকম কনফারেন্স করতে হবে, এত সাকসেসফুল হয়েছে। এই সাকসেসফুল কেন? এই বিশ্ববিদ্যালয়ের জন্য। এই সাকসেসফুল কেন? বিশ্ববিদ্যালয় অবকাঠামোর জন্য। এই সাকসেসফুল কেন? স্টুডেন্ট স্কলারশিপের জন্য। এই সাকসেসফুল কেন? টিচারদের জন্য, আপনাদের জন্য। এই সাকসেসফুল কেন? অফিসারদের জন্য। আমি ইন্ডিয়া সরকারের একদম নরেন্দ্র মোদী সাহেবের কাছের মানুষের সাথে আমি মিটিং করেছি 2 বার। আপনাদেরকে ইন্ডিয়ার সরকার পিএইচডি স্কলারশিপ দেবে, নিয়ে যাবে, এবং স্টুডেন্টরা অহরহ যেতে পারবে ক্রেডিট ট্রান্সফার করে। ইন্ডিয়াতে বড় বড় বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়া আমাদের কাছে আছে, সেজন্য ইন্ডিয়ার মূল্য বুঝে না, কিন্তু যখন ইউরোপ আমেরিকাতে যাবেন ইন্ডিয়াকে জিনিস বুঝবেন। ইউরোপ আমেরিকাতে যখন যাবেন তখন ইন্ডিয়াকে জিনিস আপনারা বুঝবেন। সেই ইন্ডিয়াতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সংখ্যা অসংখ্য ইউনিভার্সিটি, আপনারা তালিকা দেখেন। তো সেই ইন্ডিয়াতে আপনারা পিএইচডি স্কলারশিপ পাবেন, স্টুডেন্ট স্কলারশিপ পাবেন, এবং শিক্ষা ট্যুর ব্যবস্থা হবে ইন্ডিয়াতে, ইন্ডিয়া গভর্নমেন্ট খরচে।
এবং আইটি ট্রেনিংয়ের জন্য ওনারা প্রস্তাব দিয়েছেন। আমি প্রশাসনকে বলেছি আপনারা এগুলো সব তালিকা করেন, আমরা দ্রুত এগুলো বাস্তবায়ন শুরু করে দিই আইটি ট্রেনিং। এবং আইটি ট্রেনিংয়ের জন্য ইন্ডিয়া একটা বিশাল একটি জগৎ। আপনারা ইন্ডিয়া যারা ব্যাঙ্গালোরে গেছেন, বিল গেটসের সবচেয়ে বড় মার্কেট ব্যাঙ্গালোরে আপনারা দেখেছেন, এবং ব্যাঙ্গালোরের মতো হায়দ্রাবাদও হয়ে গেছে, সব জায়গা হয়ে গেছে। তো আইটি ট্রেনিংয়ের জন্য আপনাদের সিলেকশন করা হবে এবং বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের সাথে নতুনভাবে এমওইউ হচ্ছে। এখানে 15 তলা বিশিষ্ট বিল্ডিং হবে কুয়েত ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে। অতি সত্তর আমি ERD সচিবের সাথে বৈঠক করেছি, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির সাথে বৈঠক করেছে, তারা ক্লিয়ারেন্স দিয়ে দেওয়ার জন্য। আমাদের টাকা রেডি আছে, ওখান থেকে ক্লিয়ারেন্স আসতে হবে এবং এগুলো আসবে। এখানে 1000 ফিমেল স্টুডেন্ট থাকতে পারবে। আর এখানে শিক্ষকদের জন্য বিল্ডিং হবে 15 তলা, ছাত্রদের জন্য বিল্ডিং হবে 15 তলা, এবং এখানে প্রশাসনিক ভবন হবে বিশাল, এন্ট্রান্সের মধ্যে পাহাড়ের পাদদেশে। এখানে শরীয় ফ্যাকাল্টি ভবন হবে এবং কম্পিউটার সায়েন্সের আলাদা ভবন হবে, অনেক ভবন হবে। আমরা আসছি মার্চের 6 তারিখ, আমাদেরকে একটু সময় দিতে হবে, কারণ আমরা যখন নতুন নতুন এসেছি, অনেক বছর গ্যাপ হওয়ার পরে আপনারা জানেন যে অ্যাকাউন্ট থেকে বেতন দেওয়া হয়, ওখানে টাকা ছিল না। 17টি অ্যাকাউন্ট থেকে আমরা জমা করে আপনাদের বেতন সেই মাসে বোধহয় 16-17 তারিখ দেওয়া হয়েছিল, মাসের মাঝখানে। এইরকম ইতিহাস আইসিতে ঘটে নেই। এত দ্রুত বেতন দিয়ে দেবো, এখনও দ্রুত দেওয়া হচ্ছে না বেতন, কিন্তু গদিমসি হতো আগে, কিন্তু আমরা দ্রুত বেতন দিয়ে দিচ্ছি। এরপরে আপনাদের শিক্ষকদের যে ক্লাস করেন অতিরিক্ত না, এক্সট্রা ক্লাস, এগুলো তো বাকি ছিল আগের প্রশাসন থেকে বাকি প্রায় 2.5 কোটি টাকা হবে না, 3 কোটি টাকা। তো আপনারা একটু বুঝেন, এটা একটু বুঝতে হবে। জি, তো 3 কোটি টাকা আপনাদেরকে ওনাদের প্রশাসন দেয় নেই। তো এই 3 কোটি টাকা যেখানে বেতনের টাকা জমা ছিল না, আপনাদেরকে কিভাবে দেবো? এরপরও 3 কোটি টাকার মধ্যে কত দিয়ে ফেলছে আফজাল? 3 কোটি টাকার মধ্যে কত দিয়েছে? আর জনের সাথে কথা বলে একটু শুনবে নাকি? হ্যাঁ, 2 কোটি টাকা দিয়ে ফেলছি। আর আমার আমলে যেগুলো শুরু হয়েছে এগুলো তো দিয়ে দেওয়া হচ্ছে। এবং প্রভিডেন্ট ফান্ড আমাদের এমডি মোটামুটি একটা অ্যামাউন্ট আছে এফডিএফ করা, ওটা বড়োভাবে ইনভেস্ট করতে হবে। এফডিএফ ইনভেস্ট এটা ভালো, এর সাথে আরও বড় ইনভেস্ট কীভাবে করা যায় এটা করা হবে। ওখান থেকে আপনারা যে লোন নেবেন সেটাও ইনশাল্লাহ আমরা চালু করে দেবো, ইনশাল্লাহ এটা কোনো অসুবিধা হবে না, ওগুলো চালু করে দেবো। আর প্রভিডেন্ট ফান্ড আমাদের পক্ষ থেকে যেটা জমা হওয়ার কথা, এগুলো ভালোভাবে জমা হচ্ছে না, নিয়মতান্ত্রিকভাবে এগুলো জমা হচ্ছে। ওরা কয় মাস বাকি রাখছিল? 27 মাসে 13 কোটি। তো আমরা কি করবো আপনারা বলেন? 27 মাসে 13 কোটি জমা দেন নেই। এখন এগুলো আমরা খুব কষ্ট করে একদম ইকোনমি করে আস্তে আস্তে এগুলো আমরা জমা করতেছি। আর আমাদের আমলের যেটা সেটা আমরা জমা দিচ্ছি। তো এগুলো সব আপনাদের বাস্তবতা এগুলো বুঝতে হবে। আর আরেকটা বিষয় হলো যে এখানে আমার মোবাইলটা একটু দেন তো, আমার মোবাইল। এখানে আপনার সোশ্যাল মিডিয়াতে কিছু মারাত্মক কথা আসছে। তো সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো আসছে এগুলোর সমাধান দুইটা। একটা সমাধান হলো ওদেরকে আমি ডিজেভে দিয়ে এবং রেট দিয়ে চিহ্নিত করব। ওরা যদি ক্ষমা চাইয়ে ঠিক করে ফেলে তাহলে ক্ষমা করা হবে। আর ওরা যদি ক্ষমা না চায়, এগুলো দিয়ে তথ্য প্রযুক্তি মামলা হলে এক একজনের 13-14 বছর জেল হতে পারে। এগুলো সব তো আমরা পলিটিশিয়ান হিসেবে আমাদের জানা আছে। এখানে আমাদেরকে বলা হয়েছে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছি, বিশ্ববিদ্যালয়কে অনেক দূরে সরে ফেলতেছি, একটা পয়েন্টে বলা হয়েছে। আপনারা নিজেরা আল্লাহকে হাজির নাজির করে বলেন, আমরা কি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি? আজকে 3-4টা যে নাত রসুল হামদ বারে তালা কোরআন তেলাওয়াত করা হয়েছে, এগুলো
করা হতো? আমি আমার আমলের কথা বলি। আমার আমলে শরিয়া ফ্যাকাল্টি কয়েকবার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল যে শরিয়া ফ্যাকাল্টির কোনো ইনকাম নিয়ে বন্ধ করা হবে, কয়েকবার আমার আমলে, আমার কারণে পারেনি। আমি বলছি শরিয়া ফ্যাকাল্টি এই বিশ্ববিদ্যালয়ের আসাস এবং ভিত্তি, এটা দিয়ে ইসলামাইজেশন হবে। যদিও বা আমাদের অনেক ত্রুটি আছে, আমাদের এত বেশি আমল নেই, কিন্তু শরিয়া ফিকহের সিলেবাস শিক্ষানীতি নিয়ে, কারণ আমি সবসময় একটা শেয়ার পড়ি না কবিতা আকবর এলাহাবাদী, ইউ कत्ल से बच्चों के वो बदनाम न होते अफसोस के फिरौन को कॉलेज की न सूझी। অনেকবার বলছি না, এটা ফেরৌন বলে ইসরায়েলের একটা শিশু জন্ম নিলে তাকে হত্যা করে ফেলতো, কেন? তার সিংহাসন চলে যাবে, মূসা সৃষ্টি হলো, কিন্তু সেই কারণে ফেরৌনের বদনামি হয়েছে। ফেরৌন যদি এইটা না করে একটা মাদ্রাসা খুলে দিত, একটা কলেজ খুলে দিত, সেখানে যদি বনি ইসরায়েলের সব শিশুদেরকে ভর্তি করে দিত, সিলেবাস যদি ফেরৌনের সিলেবাস হতো, তাহলে লেখাপড়া করে দৌড়া হাদিস পড়ে সব ফেরৌন হয়ে যেত, সব ফেরৌন হয়ে যেত না? এটা হচ্ছে সিলেবাসের প্রভাব, শিক্ষানীতির প্রভাব, নেজারে তালিমের প্রভাব। তো এই শরিয়া ফিকহের যে সিলেবাস শিক্ষানীতি আমরা যে প্রস্তুত করেছি, সেটা পুরো বিশ্ববিদ্যালয়কে প্রভাব বিস্তার করার জন্য, পুরো বিশ্ববিদ্যালয়কে ইসলামাইজেশন করার জন্য এই শরিয়া ফিকহটি। তাহলে যে শরিয়া ফিকহটি অস্তিত্বের সম্মুখীন হয়েছিল, সেই শরিয়া ফিকহটিকে আমি আমার আমলে এস্টাবলিশ করেছি। এখন মোহাম্মদ সাহেবকে, আমাদের কিছু মহোদয়কে আমি বারবার বলতেছি, শরিয়া ফিকহটির যে ঘাটতি আছে কেউ যাতে বলতে না পারে ঘাটতি আছে, এটা আমরা আইডিবি টাওয়ার থেকে কভার করব, আইডিবি টাওয়ার থেকে কভার করব। তো এখন এই শরিয়া ফিকহটি আমরা এস্টাবলিশ করেছি, আগেও আমি যুদ্ধ করেছি, বর্তমান যুদ্ধ করতেছি। এখন বলা হচ্ছে আমরা ইসলাম থেকে অনেক সরে যাচ্ছি, বিশ্ববিদ্যালয় ইসলাম থেকে অনেক সরে যাচ্ছি। এই জ্ঞানগুলো এখানে আছে, আমার হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়াতে নামগুলো আমার কাছে আছে। এরপরে বলা হচ্ছে যে আমরা লাইব্রেরিতে অনেক মানে ছেলে মেয়েদের মধ্যে অনেক মিশ্রণের ব্যবস্থা করেছি, ইখতিলাত ব্যবস্থা করেছি, এবং শুধু মেয়েদেরকে দোষ দেওয়া হচ্ছে। মেয়েরা অশালীন চলতেছে, অশালীন মিটিং করতেছে, অশালীন বৈঠক করতেছে, কিন্তু ছেলেদের কোনো দোষ নেই। ছেলেরা মেয়েদের সাথে দুষ্ট বেশি, ছেলেরা দুষ্টমি করলে মেয়েরা এরকম করে দেয়। মেয়েদেরকে কেন শুধু এরকম দোষ দেবেন আপনারা? মেয়েরা এরকম করতেছে, সে এরকম করতেছে, অশালীন করতেছে, এটা কেন একসাথে করা হলো? ছেলেরা আরো দুষ্ট বেশি মেয়েদের সাথে, তো মেয়েদেরকে কেন এভাবে দোষারোপ করা হচ্ছে? কথা হলো ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি কুয়ালালামপুর, সেখানে কীরকম? ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদ, ওখানে কীরকম? ওখানে মেয়েরা লাইব্রেরিতে একসাথে, সেন্ট্রাল লাইব্রেরি একটা হয়, দুটা হয় না, সেমিনার লাইব্রেরি হয়, ফ্যাকাল্টি লাইব্রেরি হয়, ডিপার্টমেন্ট লাইব্রেরি হয়, কিন্তু সেন্ট্রাল লাইব্রেরি হবে কয়টা? একটা। ওখানে যে রেফারেন্সের বই থাকবে অন্য কোথাও থাকবে না, তাহলে ওখানে ছেলেরাও উপকৃত হবে, মেয়েরা হতে পারবে না। তো এখানে কেন বসছেন? মেয়েরা কেন বসছে এখানে? এটা না যায় হবে না? আপনারা এখানে বসছেন, মহিলার ওখানে বসছেন, এটা না যায় হবে না? তো এই না যায় কাম তো 1995 ইংরেজি থেকে, আর আপনারা 95 আরো পরে, কারণ মেয়েরা ভর্তি করা যাবে কিনা ইস্যুতে, সেটা একটা বিশাল ঝগড়া ছিল, বিবাদ ছিল। কিন্তু মেয়েদের পক্ষে আমি কথা বলেছি এবং মেয়েদের ফ্যাকাল্টি করছি, ইতিহাস আপনারা দেখেন, বিশাল ঝগড়া যে মেয়েদের এটা সেকশন আমরা খুলব না, জানেন আপনারা, ইতিহাস জানেন। তাহলে যখন থেকে মেয়েরা ভর্তি হয়েছে, তখন থেকে অডিটোরিয়াম যখন থেকে হয়েছে, একসাথে আপনারা বসেন না মেয়েরা এবং ছেলেরা, তো এটা শরীরের বিরুদ্ধে ওরা করে নেই। তো এখন আমাদের শরীর বিরুদ্ধে হয়ে গেছে, আমরা শরীর বিরুদ্ধে করতেছি। এরকম বসাতে আপনাদের কোনো অভিযোগ আছে? হ্যাঁ, ইসলামকে উদার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে। আপনারা যারা তখন ওসমানী সাহেবদেরকে দেখছেন, সালমান নদীকে দেখছেন, আবুল হাসান নদীকে দেখছেন, ডক্টর ইউসুফ কারজাবিকে দেখছেন, আপনারা এভাবে দেখেননি। এই কিন্তু লাইব্রেরিতে যেমন এদিকেও টেবিল থাকে, এদিকেও টেবিল থাকে, মাঝখানে বই না, আলমিরা
তো জুন আলাদা করে দেন। এটা সিদ্ধান্ত, আজকে আমি সিদ্ধান্ত দিয়েছি জুন আলাদা, মেল এবং ফিমেল। আমি কিন্তু 3-4 দিনের মধ্যে চেক করব জুন আলাদা হয়েছে কিনা। একসাথে করতে পারবে না, ছেলেমেয়েরা এক টেবিলে বসবে না, জুন আলাদা করে দেন। কারণ ফিমেল ক্যাম্পাস আলাদা করার জন্য প্রথম প্রস্তাবক আমি। ফিমেল ক্যাম্পাসের বিল্ডিং প্রথম আমার মাধ্যমে ডোনেশন হয়ে ওটা হয়েছে পূর্ব দিকে, যদিও এখন ডেভোটিভ হয়ে গেছে, কিন্তু এটি ফিমেল ক্যাম্পাস। বাস্তবে পূর্ব দিকে যেগুলো বিল্ডিং আছে ওখানে 6-7টা 10টা হয়তো ফিমেল বিল্ডিং হতো যদি এটা আমরা কন্টিনিউ করতাম। এটা প্রস্তাব আমি দিয়ে এটা আমরা করেছি, আমার মাধ্যমে বিল্ডিংগুলো হয়েছে। তা আমরা তো মেল ফিমেল একসাথে পড়াতে চাচ্ছি না, থাকবে কিন্তু জুন আলাদা থাকবে, ক্লাসরুম আলাদা থাকবে। তো ক্লাসরুম আলাদা আছে না এখন? এখন লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরিতে জুন আলাদা করে দেন। ছেলেরা মেয়েদেরকে দেখবে না, মেয়েরা ছেলেদেরকে দেখবে না, ঠিক আছে না? এটা কয়েকদিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তারপরে এরপরে আরো বলতেছে যে শুধু এই ফেসবুকে মেয়েদেরকে বিষয়ে অ্যাটাক করা হয়েছে। হ্যাঁ, তো যেমন আমাদের আইসির মেয়েরা সব খারাপ লেখে, নাউজুবিল্লাহ। এরপরে আমাদের যে ডিপার্টমেন্ট, যে চেয়ারম্যান এবং ডিনরা এই দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। আর খুব মানে এখানে মারাত্মকভাবে অ্যাটাক করছে, বুঝছেন? যেভাবে লিখছেন, তারপরে এখানে একজন মন্তব্য করেছেন কোনো লাভ নেই, টার্গেট একটা, ইসলামিক আদর্শ শেষ করা, অপেক্ষা করেন কিছুদিন পরে একসাথে ক্লাস করবে। এরকম মানে কমি না ইনসান। শুনবেন তো আপনারা, 15 দিনের মধ্যে শুনবেন। এগুলো আমি ডিজিএফ এবং র্যাবকে একসাথে দেখব। আরেকজন বলছে সহমত পোষণ করছে, সব একই স্টাইলের মানুষ, যাদের টার্গেট আলাদা, এই বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করা। তারপরে আরেক জায়গায় লিখছে এই অথরিটি এসব বিষয়ে কঠোরভাবে নজরদারি করা উচিত। যে লক্ষ্যে উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠান তা থেকে অনেক দূরে সরে যাচ্ছে, অনেক দূরে সরে গেছে। বিশ্ববিদ্যালয়ে একাডেমিকলি রিসার্চ এবং লেখাপড়া আপনাদের সাথে কেন বসা হয়েছে? লেখাপড়ার মধ্যে শিক্ষকতার মধ্যে মনোযোগী হওয়ার জন্য না, এই জন্য তো বসা হয়েছে। তাহলে অনেক দূরে সরে গেছে। তারপরে ফান্ড শূন্য ছিল, এখন আলহামদুলিল্লাহ ফান্ড কত আছে জানেন? আরো কত হবে জানেন? বিদেশি ফান্ড কত আসতেছে আপনারা জানেন? আমি তো টার্গেট দিয়েছি আপনার এক্সট্রা 2 বছরে 200 কোটি টাকা পার হয়ে যেতে হবে আলাদা। এখন আমাদের 8-9 মাসের বেতন অগ্রিম জমা আছে। তাহলে এইসব কথা খারাপ লিখেছে। এবং আরেক জায়গায় লিখছে এরকম হলে বিশ্ববিদ্যালয়ের সুনাম তলানিতে গিয়ে টিকবে। সৌদি আরবের শেখ সোরাইম মসজিদে নববীর খতিব, ওনারা যে এই বিশ্ববিদ্যালয়ের সদস্য পদ গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ বলেন, তারা তলানিতে যাবে? শেখ সোদাইসের মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তি দেখান, মসজিদে নববীর খতিবের মতো একজন গ্রহণযোগ্য খতিব দেখান, তাহলে ওনারা আসলে কি তলানিতে যাবে? এবং সৌদি আরবের যে প্রিন্স ফ্যামিলির বড় বড় যিনি আরফাতের ময়দানে খুতবা দিয়েছেন, সৌদি আরবের বাদশার সাদ নাসের আশরাফি, যার বাসাতে আমরা দাওয়াত দিয়েছিলাম, এবং রিয়াদের আমির ছিল, রিয়াদের আমির, তো উনি আরফাতের ময়দানে আবার খুতবা দিয়েছেন, উনিও রাজি হয়েছে। এরকম মুসলিম বিশ্বের সেরা সেরা ব্যক্তি, কারণ আমরা অনেক দেরিতে আসাতে অনেকজন ইন্তেকাল হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন, এবং অনেকেই অকার্যকর হয়ে গেছেন। সেজন্য আমরা প্রায় 12-13 জন বাড়িয়েছিলেন দিনমোহন সাহেব। হ্যাঁ, কয়জন আমরা বৃদ্ধি করেছি? 12-13 জন, পুরো বিশ্বের সেরা সেরা ব্যক্তিত্ব। ওনারা আসবেন। এই নতুন করোনা যদি অ্যাটাক না করে, রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি আসবেন, বিশ্বের 100 জন এরকম বড় বড় ব্যক্তিত্ব আসবেন, এবং সেই 25 সালা অনুষ্ঠান এটা মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ইনশাল্লাহ উদ্বোধন করবেন। সব কিছু ঠিকঠাক থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে। এরপরে মুনিরুজ্জামান ইসলাম আমাদের সম্প্রদায় গেছেন, বুজুর্গানের দিনটা সম্প্রদায় গেছেন,
আর আবার কেউ কেউ বলেছেন আপনাদের অসুবিধা লাগলে আপনারা চলে যান, আমরা ভালোভাবে লেখাপড়া করতেছি, পরিবেশ ভালো পেয়েছি, কেউ কেউ এরকম নিচ্ছে। তো এটা যদি আমি আমার পেজে দিই না, কালকের মধ্যে 2 লাখ হয়ে যাবে, 95% পজিটিভ আসবে, তখন ওরা একদম দুর্গন্ধ হয়ে যাবে। কিন্তু এটা আইনি ব্যবস্থা নেওয়া হবে, কারণ এটা একটা এখানে মারাত্মক একটা গোপন চক্র আছে, যে চক্রটি এটা পেছনে পড়েছে, আবার বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে। তারপরে আপনাদেরকে প্রভিডেন্ট ফান্ড দিতে পারবে না, বেতনও দিতে পারবে না, কোনো কিছু দিতে পারবে না, এটা আপনাদের বুঝতে হবে। এই কথাগুলো কি বলার কারণে কি আপনারা নার্ভাস হচ্ছেন? একটু জরুরি কথা না? এরপরে এখানে আমাকে কিছু নোট দেওয়া হয়েছে। এইবার যে অ্যাডমিশন টেস্ট হয়েছে 2016 সালের পর থেকে বোধহয় এরকম হয় না, ঠিক কিনা? অনেক বেশি না? সেখানেও কিন্তু ষড়যন্ত্র হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে যে আপনারা ভর্তি হবেন না। ওইটাও আমরা চিহ্নিত করেছি, আমাদের ইন্টারনাল মানুষ। তাহলে ওরা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কী করতে চায় আমি তো বুঝি না। তারপরে এরপরে আরেকটা কথা হলো যে আপনারা আমরা আপনাদের যে ডিও যাদের প্রমোশন সিন্ডিকেটে পাস হয়ে গেছে, অনেক ডিও প্রমোশন, আর বিভিন্ন প্রমোশন দ্রুত হয়ে যাবে, এটা আমরা ডিও রাখবো। আর এক্সট্রা লোড যাদের বিল বাকি আছে, আমি আগে বলছি ওটা দেওয়া শুরু করে দিয়েছি অলরেডি, ঠিক না? প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেবার ব্যবস্থা ধরেন এই মাসের শেষের দিকে আমরা ওপেন করে দেবো, কিন্তু বেশি লোন নেব না। বেশি লোন নিলে তো আপনার প্রভিডেন্ট ফান্ড হঠাৎ করে মরে গেলে তো কিছু পাবেন না। প্লেনে যদি ওই দিন আমরা মরে যেতাম, আমি বয়সে হিসাব করেছিলাম, আর বললাম যে প্রভিডেন্ট ফান্ড নিয়মিত জমা ইত্যাদি বলা হয়েছে। আর আপনারা পিএইচডির কথা বলছি, আইটির কথা বলছি, স্কলারশিপের কথা বলছি। সৌদি আরবের ওয়ামি থেকে বিশাল বিশাল স্কলারশিপ পাওয়া যাচ্ছে, এবং ওনাদের চিঠিও আসছে, এবং এমন সম্মান করেছেন যেটা বলার মতো না। ওনারা ওয়ামি থেকে মোহাম্মদ বিন সালমা, সৌদি আরবের কিং সালমান সেন্টার, মানে কল্পনা করতে, ওইটা আরেকদিন বসবো। আমাদের কি অগ্রগতি হয়েছে অল্প দিনের মধ্যে, টোটাল সফর ছিল 16 দিনের। এরপরে এই কম্পাসের অবকাঠামোর কথা বলা হয়েছে, আর অন্যান্য যে বিষয়গুলো যেগুলো আছে, আমরা আসার পরে কি অর্জন, এটা মাননীয় ভিসি বলেছেন। আপনারা দেখেছেন বোধহয় এখানে রাস্তাগুলো ম্যাপে নিয়ে গেছে, বাহিরের এবং ভিতরের ব্রিজ সহ নিয়ে গেছে না? নিয়ে গেছে। কমপক্ষে 25 কোটি টাকা খরচ হবে, এটা কে দেবে? সরকার। তো 25 বছর হয় নাই, এখন সব কিছু 1-2 মাসে শুরু হয়ে যাবে, কিন্তু 25 বছর হয় নাই। একটু আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে এনামুল শামীমের সাথে আমি দেখা করছি, এই স্টেট ইউনিভার্সিটি নাকি ইউনিভার্সিটি কি নাম, পোর্ট সিটি ইউনিভার্সিটি উদার, কিন্তু কত উদারতা। তো এটা ফেল প্রসেস করা আছে, তো উনি কঠিনভাবে সিনিয়র সচিবকে বলে দিয়েছেন এটা দ্রুত বাস্তবায়ন করে, অলরেডি জমা হয়ে গেছে। কারণ এটা হয়তো খুব বেশি হলে 1 মাসের মধ্যে শুরু হয়ে যাবে। ওখানে কত টাকা? 22 কোটি টাকা, 22 কোটি টাকা। এরপরে রেল স্টেশন, আমরা কি এরকম একটা আইসি রেল স্টেশন 10 কোটি টাকা খরচ করলো কি আমরা করতে পারবো? কিন্তু স্টেশন টেন্ডার হয়ে গেছে, এটা ঠিকাদার যেটা সিলেক্ট হয়েছিল সেই ঠিকাদারের কিছু ভুল ত্রুটির কারণে আবার রিটেন্ডার হচ্ছে। তাহলে রিটেন্ডার হচ্ছে মানে টেন্ডার হচ্ছে, তো টেন্ডার হওয়ার অর্থ কি? এটা হয়ে যাবে, ঠিক না? এরপরে আমরা ওয়াল র্যাঙ্কিংয়ে পৌঁছার জন্যে এবং রিসার্চের জন্য আমরা 50 লক্ষ টাকা বাজেট বরাদ্দ রেখেছি। কিন্তু আপনারা রিসার্চ করেন, লেখাপড়া করেন, আর্টিকেল লিখেন, এগুলো সব আমরা ছাপানোর ব্যবস্থা করব। এরপরে ডিপার্টমেন্টগুলোর প্রতি সেমিস্টারের ডিপার্টমেন্টে 2টি সেমিনার করা দরকার। ফ্যাকাল্টি প্রতি বছরে একটা আন্তর্জাতিক কনফারেন্স করা দরকার, আর আন্তর্জাতিক জার্নালে আর্টিকেল প্রকাশ হওয়া দরকার। 6 মাসে একটি ওয়ার্কশপ করা দরকার। আমার মনে আছে, আমি একটা আর্টিকেল পড়েছি আমার আব্বার 1962 ইংরেজের,
মুসলিম খা, সুনতের মুসলিম খা নাম শুনেছেন? ইসলাম খা, মুসলিম খা অনেক ফেমাস ব্যক্তি, আমার ছাত্র প্রশ্ন করেছেন যে আজকাল রেজাল্ট সৃষ্টি হচ্ছে না কেন? রেজাল্ট মানে গুড স্কলার, সৎ শিক্ষাবিদ কেন সৃষ্টি হচ্ছে না? এটার উপর আমার আব্বা চমৎকার একটা আর্টিকেল লিখেছেন, পড়েছেন উর্দু ভাষায়। ওই আর্টিকেলটা আমি বাংলায়, ওই সময় আর্টিকেলটা লিখে একটা বাস্তব রূপ দিয়েছেন। সিলেবাস কীভাবে হবে একটা দায়ী থেকে শুরু করে একদম কামেল পর্যন্ত সিলেবাস প্রণয়ন করেছেন 62 ইংরেজিতে। তো এভাবে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এমন কর্মশালা করতে হবে যে কর্মশালার মাধ্যমে আমাদের নলেজ বাড়ে। আমাদের যেমন বিভিন্ন বই আছে, আল ইদারাতুন নাজাহা, কাইফা তুদিরু আল আমাল বেনাজাহ, কিভাবে আপনি সুন্দরভাবে প্রশাসন চালাবেন, কিভাবে উসলুবে তদরিস হবে, উসলুবে তালিম হবে, কিভাবে ছাত্রদেরকে সুন্দরভাবে আপনি লেকচার দেবেন। তা আমি সৌদি আরবের একটা মাহদে 3টা লেকচার অলরেডি দিয়ে ফেলছি। প্রতি সপ্তাহে আমার একটা লেকচার থাকে। আমি প্রায় দাঁড়িয়ে আপনারা কিছু লিখবেন এবং একজনকে, যেমন যারা সায়েন্সে অথবা ইংলিশে, শুধু আরবি না, প্রথমে এবারতকে কি বলে, এবারত পড়তে দেবেন। হ্যাঁ, রিডিং, হ্যাঁ রিডিং, ইংলিশ হোক তার উচ্চারণ কীরকম, আরবি হোক তার উচ্চারণ কীরকম পড়তে দেবেন। পড়তে মাঝে মধ্যে তার যোগ্যতা পরীক্ষা করবেন যে তুমি এখন অনুবাদ করো, তুমি ব্যাখ্যা দাও। এটাও একটা কদিম যদি উসলুবে তালিমের একটা সিস্টেম। ছাত্র পড়বে, শিক্ষক ব্যাখ্যা দেবে, শিক্ষক পড়বে, ছাত্র ব্যাখ্যা দেবে, উভয় পক্ষ থেকে। তা আপনারা কি এভাবে করেন আমি জানি না। এবং বোর্ড, ওখানে বোর্ড আছে না, বোর্ডে কিছু লিখতে হবে। আমার দাদার পাণ্ডুলিপি আছে 146 বছর, উনি যে জ্যামিতি লিখেছেন সেই জ্যামিতিগুলো দেখে আমি অবাক হয়ে যাই, যেগুলোকে আরবিতে উৎকলিত সুরি বলা হয় আরবিতে। তো এভাবে ছাত্রদেরকে আবার লিখতে দেবেন, ছাত্রদেরকে বলবেন যে এই সামারিটা তুমি তোমার বাসায় লিখো। আপনি 1 ঘন্টা সময় নেবেন, 1 ঘন্টার মধ্যে 15 মিনিট 5 লাইন লিখবে, 10 লাইন লিখবে, ক্লাসে ওগুলো সব করবে এবং আন্তরিকতা এবং মেখলাসের সাথে। তো আমি আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে যে একাডেমিকলি বিশ্ববিদ্যালয়কে কীভাবে আপনারা আগাবেন সেই কাজগুলো আন্তরিকতার সাথে আপনাদেরকে করতে হবে। এ করার জন্যে আজকে ডাকা হয়েছে। আর যারা এরকম অপপ্রচার করতেছেন সেই অপপ্রচারের আপনারা ইনশাল্লাহ জবাবও দেবেন, উত্তরও দেবেন। আপনাদের কাছের মানুষ হলে তাদেরকে বুঝাবেন, কারণ এইরকম অপপ্রচারের মাধ্যমে একটা বিশ্ববিদ্যালয় নষ্ট হতে পারবে না। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় আপনারও না আমারও না, এটা হচ্ছে উম্মার সম্পদ, এটা হচ্ছে উম্মার সম্পদ, সেটাকে রক্ষণাবেক্ষণ, সেটা আর কি, ওটাই তো বলতেছি। মানে ডিপার্টমেন্ট চেয়ারম্যান, ডিন, যারা ডাইরেক্টর, ওনার আপনারাই কন্ট্রোল করবেন সব কিছু, আপনারা নজরদারি করবেন। আমরা ফেসবুকে দেখবো তারপর উত্তর দেবো সেরকম না, আপনাদেরকেও এটা দেখতে হবে। আর আজকে দেখতেছি মোটামুটি 95% উপস্থিত হয়েছেন, একজন আব্দুল গফুর উপস্থিত হয়নি, আর একজন উম্মে সায়না তাজকিয়া উপস্থিত হয়নি, আরেকজন মিস্টার মোহাম্মদ নজমুল হুদা উপস্থিত হয়নি। আচ্ছা, এটা আমি পড়াশোনা আমাকে ধরতে হবে না। ফৌজিয়া ফেরদৌস উপস্থিত হয়নি, মিস্টার মোহাম্মদ আরিফ হাসনাইন উপস্থিত হয়নি, মিস্টার মোহাম্মদ মনসুর আলম উপস্থিত হয়নি, তারপরে আপনার আদিল মোহাম্মদ রুমান, মিসেস সঞ্জিদা শারমিন, মিস্টার আহমদ ইমতিয়াজ, এরপরে মিসেস সুমাইয়া দিন মোহাম্মদ, মিস্টার শাহাবুদ্দিন, ওনারা উপস্থিত হয়নি। এরপরে ডক্টর মোহাম্মদ শফিকুল আলম উপস্থিত হয়নি, মিস্টার মোহাম্মদ ইসমাইল হোসেন উপস্থিত হয়নি, এরপরে মিস্টার মোহাম্মদ জাহিল আবিদিন, মিসেস নার্গিস আখতার উপস্থিত হয়নি, মিস্টার শাফিয়ত আহমদ, মিস্টার মোহাম্মদ আকিকুল ইসলাম,
মিস্টার মোহাম্মদ ইসমাইল হক, এরপরে আপনার মিস্টার মোহাম্মদ আব্দুর রহমান মুন্না, এরপরে মিস্টার মোহাম্মদ খোরশেদ ইসলাম, মিস্টার খালেদ সাইফুল্লাহ কুয়াব, মানে সব মিলে 10-12 জন 15 জন উপস্থিত হয়নি, 90। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকম আজ রাত দিন হদুরের চিন্তি হদুরের নচিনি দিতে লাগে, কাউকে চিনতেছি না, দেখতেছি না, সামনাসামনি সবাইকে যেমন আমি মোটামুটি চেহারা সবগুলো দেখতেছি, ওরা থাকলে ওদের চেহারা দেখতাম, এটা একটু পরিচিত হওয়ার জন্যে, মানে একটা বুদ্ধিমত্তার সাথে হাত গুলো দেয়, তার না হন না। যাই হোক, 95% অত ভালো বেশি উপস্থিত হয়েছে। এরকম আমরা মাঝে মধ্যে যদি জমায়েত হয়, অসুবিধা আছে? যত বেশি জমায়েত হবো তত আপনাদের সুযোগ সুবিধা বাড়বে না? বাড়বে। বেতন কাঠামো আমরা ঠিক করবো ভবিষ্যতে, অতি সত্য বেতন কাঠামো ঠিক করবো ইনশাআল্লাহ। পুরাতন আমার কাঠামো থাকবে না, একটু ফান আসতে দিন, বেশি বেশি ফান আসতে দিন, ফান এসে যাবে, হয়ে যাবে দেশে এবং বিদেশে, বেতন কাঠামো সব ঠিক হয়ে যাবে। আপনারা বিশ্ববিদ্যালয়ের জন্য জান দেন, আমরাও জান দেবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের আপনারা বেতনের দায়িত্ব উভয় দিক থেকে, কারণ আপনারাও শিক্ষক, আমিও শিক্ষক, আর আমি মাহাদে যখন ক্লাস করাচ্ছি এখানেও ক্লাস শুরু করবো, কিন্তু বেতন নেব না, এটা বেতন নিলে না যায় হয়ে যাবে, শিক্ষকতার কোনো বেতন নেব না। আমি সপ্তাহে অন্তত 2টা ক্লাস আমি করাবো ইনশাআল্লাহ, কারণ আমার একটা বই ইংলিশও হয়ে গেছে, বাংলাও হয়ে গেছে, তো এটা আরবিতে ক্লাস করাবো, ইংলিশ এবং বাংলা আপনারা একটু পড়বেন, কারণ একজন আপনি আমাদের মধ্যে একজন জজ হয়েছে না, তো জজদের জন্য এই বইটা বাধ্যতামূলক, বিচারপতিদের জন্য এই বইটা বাধ্যতামূলক। আবার এটা কায়রোতে ছাপানো হবে, কায়রোতে ছাপানোর আগে আমি ডক্টর নজিমুল হক নদীকে 1 মাস সময় দিয়ে মোরাজা করার জন্য দায়িত্ব দিয়েছে। উনি আমার মনে হয় 1 মাস 4-5 দিনের মধ্যে শেষ করে আমাকে দেবেন। কায়রোতে ছাপানো হবে, কারণ ওনার একটু রিসার্চের সময় বেশি রিসার্চও করে, আমিও চেষ্টা করি, কিন্তু আমি তো এমপি, 1 কোটি দায়িত্ব, 1000 ধরনের দায়িত্ব আমি পালন করি। আমি যেরকম দায়িত্ব পালন করি ওই রকম আপনারা বেহুশ হয়ে যাবেন। হ্যাঁ, ওদের 28 লাগবে, ওদের গ্রামের বাড়িতে গেলে 100, 200, 500, 1000 মানুষ, শহরও এরকম। হ্যাঁ, তা পলিটিশিয়ান মানুষদেরকে তো সব কিছু করতে হয়। আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। ওনার উৎসাহের কারণে আমরা উৎসাহিত হই, ওনার আগ্রহ এবং ওনার গতিশীল লিডারশিপ এবং নেতৃত্বের কারণে আমরা কাজগুলো করি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি দেখা করেছি আজ থেকে 8-9 দিন হবে, আমার সাথে অনেক কথা বলেছেন এবং আমাকে অনেক উনি স্নেহ করেন, অনেক সহযোগিতা করেন, এবং ওনার সহযোগিতা, ওনার আন্তরিকতা, এটা যদি বহাল থাকে তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। এবং জানুয়ারি মাসে 3 জন মন্ত্রী আসতেছেন। জানুয়ারি মাসে একজন হল রাশেল, আহসানুল্লাহ মাস্টারের ছেলে, প্রতিমন্ত্রী রাশেল, শুনেন না? উনি একটা বড় ঘোষণা দেবেন। আরেকজন হলো জুনাইদ আহমদ ফলক, উনি একটা ঘোষণা দেবেন। ওনার ঘোষণার মধ্যে হাইটেক পার্কও হতে পারে। হ্যাঁ, উনি একটা ঘোষণা দেবেন। আরেকজন মন্ত্রী আসবেন পরিবেশ মন্ত্রী। 3 জনের দাওয়াত গ্রহণ করেছেন ভালোভাবে, এবং পরিবেশ মন্ত্রী এখানে এসে অফিসিয়ালি ইসলামী বিশ্ববিদ্যালয়কে একাডেমিক জোন ঘোষণা করবেন, কারণ এখানে গন্ধ এসে যায় ইন্ডাস্ট্রি থেকে, দুর্গন্ধ এসে যায়, এটা ঘোষণা করবেন। এরপরে তাজুল ইসলাম সাহেব সশরীরে আসবেন, তাজুল ইসলাম সাহেব সশরীরে আসবেন, আর আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে আসবেন, মিনিস্টার যাবেন, আর উনি আসবেন, ওনার সাথে শাহরিয়ার আলম আসবেন, স্টেট ফরেন মিনিস্টার, আমার বন্ধু, একসাথে। এরপরে যখন মহামান্য রাষ্ট্রপতি আসবেন, আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে, অন্তত কয়েক দুজন মিনিস্টার এখানে এসে যাবেন, কয়েক দুজন ফরেন গেস্ট। তো এগুলো থেকে আপনারা খুশি আছেন? তাহলে খুশি থাকলে আমরা যে আন্তরিকতার সাথে কথা বলেছি, এখলাসের সাথে, এগুলো আপনারা গ্রহণ করবেন। সব প্রায় বলা হয়েছে, তো বিবেচনা সব করা হতে হবে আরো বেশি।
হ্যাঁ। নতুন পে স্কেল কমিটি করা হয়েছে, এটা তো আপনারা জানেন। হ্যাঁ, না এখন তো এগুলো তো হরা কেউ তো জোরে তালি দেন, আরো জোরে। দিয়েছে অনুমতি দিয়ে না? আপনি অনুমতি দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা। জানুয়ারি থেকে 20% ডিআরএস অ্যালাউন্স প্রদান করা হবে। ডিআরএস অ্যালাউন্স আপনাদের অনেক পুরাতন দাবি না, এটা প্রদান করা হবে। গ্র্যাচুইটি চালু করার বিষয়ে সম্ভাব্যত যাচাই করার জন্য ইতিমধ্যে কমিটি করা হয়েছে, কমিটি কাজ শুরু করে দিয়েছে। বুঝেছেন না? কারণ একসাথে সব তো রিটার্ন হয়ে যাবে না। কিছুদিন বরাবর গেলে একজনকে 20-50 লক্ষ টাকা আমরা দিলাম, সমস্যা কি? এরকম তো না একসাথে 20 জনকে 1 বছর দিতে হবে, এরকম না। এটা তো প্রবলেম নয়, তাই না? এরকম পরবর্তী সময় আবার বসলে আরো কিছু শোনাবো।